ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আজকে হিস্ট্রি জেনারেল মাইনর কোর 1 সেমিস্টার 1 ফার্স্ট সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এলাম। তোমরা 2025 সালের ফার্স্ট সেমিস্টারে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা পরীক্ষা দিতে চলেছ, সামনেই তোমাদের পরীক্ষা, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আজকের এই ভিডিও। তোমরা খুব ভালো করে শেষ পর্যন্ত দেখবে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি ভিডিওর শেষে বলে দেব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসবেই আসবে। তাই তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আমি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটার সাজেশনই আনছি পরপর আর্টস গ্রুপের। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যারা সাবস্ক্রাইব এখনো করোনি বা চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সব সাজেশনগুলোই আর্টস গ্রুপে তোমরা পাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, কারণ তোমাদের লাইক কমেন্টের উপরেই উৎসাহটা বাড়ে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও সহপাঠীদের মধ্যে, সবাই যাতে সুবিধা নিতে পারে, উপকৃত হতে পারে এই সাজেশন থেকে। দেখো, 2025 সালে তোমরা সামনে তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য আনলাম। দেখো, ইতিহাসের 10 নম্বরের বড় প্রশ্ন দুটো থাকবে। ইতিহাসের 10 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো লিখতে হবে। 10 করে দুটো থাকবে 20 নম্বর। এই 10 নম্বরের জন্য কটা প্রশ্ন আমি দিলাম এখানে, আসবেই আসবে, 100% আসবে, শিওর, একদম নিশ্চিত। অন্য কোনো দিকে তাকাতে হবে না, শুধু সাজেশনটা ফলো করে যাও। আমার এই সাজেশন ফলো করো। তোমাদের প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে, তবুও তোমরা একবার শেষবারের মতো চোখ বুলিয়ে নাও, তাহলে উপকার পাবে অবশ্যই। দেখো, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস নির্ণয়ে, প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই আসবে এই প্রশ্নটা। সাহিত্যিক উপাদানের গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। হরপ্পা সভ্যতার পতনের কারণ, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম দুটো প্রশ্ন অবশ্যই করতে হবে, দুটোর মধ্যে একটা পেয়ে যাবে আশা করা যায়, অবশ্যই করে রেখো। পরের প্রশ্ন দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ কিভাবে উত্তর ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছিল? অর্থাৎ উত্তর ভারতের রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হয়েছিল মগধের দ্বারা পড়তে হবে, অথবা মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। তো ইম্পর্টেন্ট, পড়ে রেখো মগধের উত্থানের কারণ।
পরের প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। মৌর্য সাম্রাজ্যের পতন বা পতনে অশোকের ভূমিকা কতখানি? আমরা জানি অশোক মৌর্য সাম্রাজ্যের মহান সম্রাট ছিলেন। তিনি কলিঙ্গ যুদ্ধের পরে যুদ্ধনীতি বর্জন করেছিলেন, কিন্তু সেইটা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হয়েছিল কিনা সেই প্রশ্নটা পড়ে রাখতে হবে। অবশ্যই পড়ে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতেই পারে, স্টার দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন দেখো, অশোকের ধর্মের মূলনীতিগুলি লেখো। অশোকের ধর্মের মূলনীতি অথবা অশোকের ধর্ম বৌদ্ধ ধর্মের নীতিগুলি দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিল? দেখো, তাহলে কলিঙ্গ যুদ্ধের পরে অশোক কি করেছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্মের নীতি অনুসারে তার নীতিমালা তৈরি করেছিলেন, অহিংসা ধর্ম প্রচার করেছিলেন। সেই বৌদ্ধ ধর্মের প্রভাব তার নীতিগুলিতে, ধর্মনীতিতে কি কি পরিবর্তন এনেছিল সেইগুলো তোমাদের পড়তে হবে অবশ্যই। তাহলে এখানে দেখো 4 এবং 5 মৌর্য সাম্রাজ্য থেকে এই যে দুটো প্রশ্ন দিয়েছি, আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে এখানে। দেখো, মৌর্য সাম্রাজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে এই তিনটের মধ্যে একটা আসছে, মৌর্য সাম্রাজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতে পারে এখানে 4, 5, 6। দেখো, এই তিনটের মধ্যে একটা আসবেই, তোমরা পেয়ে যাবে। খুব ভালো করে মুখস্থ করে রেখো, পড়ে রাখবে, বুঝে রাখবে। পরের প্রশ্ন দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। আসবেই আসবে, এই একটাই আসবে, কুষাণ সম্রাট কনিষ্ক, মিস হবে না কিন্তু, 100% একদম গ্যারান্টি আসবেই। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো, একদম আসবেই আসবে, ভালো করে করে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব। পুরাণ কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা পড়তে হবে। পুরাণের গুরুত্ব কতখানি? পরের প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল লেখো। এটা পড়ে রেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল। পরের প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও স্টার দিয়ে দিচ্ছি। সাতবাহনদের উৎপত্তির কারণগুলি লেখো। সাতবাহনদের উৎপত্তির কারণগুলি লেখো। এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। পরের প্রশ্ন দেখো, আদি বৈদিক যুগের অর্থাৎ দিগ্বৈদিক যুগের সমাজ জীবন, অর্থনৈতিক জীবন আলোচনা করো। সমাজ এবং অর্থনৈতিক জীবন আলোচনা করতে হবে, ওটা পড়ে রাখতে হবে। পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় দেখে রেখো প্রশ্নটা একটু। হ্যাঁ, অবশ্যই দেখে রাখবে এই প্রশ্নটা একটু। পরের প্রশ্ন দেখো, খ্রিস্টীয় প্রথম শতকে ভারতের সাথে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক সম্পর্কের বর্ণনা দাও। একটু দেখে রেখো, এই প্রশ্নটা একটু দেখে রাখবে। তাহলে যে প্রশ্নগুলো আমি দিলাম এখানে 10 নম্বরের, তোমরা নিশ্চয়ই ফলো করেছো। এই প্রশ্নগুলোর ভিতরে যে প্রশ্নগুলো আমি স্টার দিয়ে দিলাম, হ্যাঁ, যে প্রশ্নগুলো স্টার দিয়ে দিলাম 10 নম্বরের জন্যে, সাহিত্যিক উপাদান মোস্ট ইম্পর্টেন্ট, হরপ্পা সভ্যতার পতনের কারণ, দুটোর মধ্যে একটা আসছে একদম নিশ্চিত, একদম মিস করা যাবে না। এই দুটো প্রশ্ন অবশ্যই পড়ে রাখবে। আর এদিকে তোমার মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, অশোকের ধর্মনীতি আর মৌর্য সাম্রাজ্যের মুখ্য বৈশিষ্ট্য, এর মধ্যে একটা আসতে পারে, একদম শিওর, ভালো করে রাখবে, স্টার দিয়ে দিচ্ছি ওই জন্যে। আর কনিষ্ক তো আসবেই। তাহলে এই প্রশ্ন করলেই তোমরা পেয়ে যাচ্ছ, একদম নিশ্চিত, একদমই মিস হবে না। এই প্রশ্নগুলো খুব ভালো করে যাবে, অন্য কোনো দিকে তাকাতেই হবে না তোমাদের। অবশ্যই বিশ্বাসটা একবার রাখো,
দেখো, তোমাদের অনেক উপকার হবে। সাতবাহনদের উৎপত্তি কারণ এই প্রশ্নটাও করে রাখবে। তাহলে এই গেল তোমাদের 10 নম্বরের প্রশ্ন। আর বাকি প্রশ্নগুলো একটু পড়ে যাবে। এইবারে তোমাদের এরপরে 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো দেখবে। দেখো 5 নম্বরের প্রশ্ন। দেখো 5 নম্বরেও তোমাদের প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটাই হলো 10 নম্বরের দুটো, 10 10 20, 5 নম্বরের দুটো, 5 5 10, তাহলে 30 নম্বর। আর 2 নম্বরে প্রশ্ন থাকবে তোমাদের 10টা, 10 10 20। এই হলো প্রশ্নের প্যাটার্ন, ভালো করে রাখতে হবে। দেখো 5 নম্বরে তাহলে দুটো প্রশ্ন থাকছে, 5 5 10। প্রথম প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও। সামাজিক এবং অর্থনৈতিক জীবনের বর্ণনা দিতে হবে হরপ্পার অধিবাসীদের। তারপরে প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার বিস্তৃতি সম্পর্কে লেখো। এই প্রশ্নটা পড়ে রাখতে হবে ভালো করে, হরপ্পা সভ্যতার বিস্তার। পরে প্রশ্ন দেখো, ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা স্টার দিয়ে দিয়েছি। ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান কি ছিল? তাহলে ঋগ বৈদিক যুগে নারীরা কি অবস্থায় ছিল, তাদের কি ধরনের স্বাধীনতা ছিল, এইগুলো একটু পড়ে রাখতে হবে ভালো করে রাখবে, ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান। পরের প্রশ্ন দেখো, ষোড়শ মহাজন পদ। এটা আসতে পারে সংক্ষিপ্ত বা টিকা হিসেবে আসতে পারে। চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? এই প্রশ্নটা আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই 3টে স্টার দিয়ে দিচ্ছে এখানে। ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান, ষোড়শ মহাজন পদ এবং চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন। 3টের মধ্যে একটা তোমার পেতে পারো। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পেতে পারো। খুব ভালো করে রাখবে। 3টে প্রশ্ন স্টার দিয়ে দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, আদি কুষাণ শাসকদের সম্পর্কে যা জানো লেখো। আদি কুষাণ শাসকদের সম্পর্কে যা জানো লেখো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, 5 নম্বরে আসতেই পারে। অবশ্যই পড়ে রাখবে তোমরা এই প্রশ্নটা, আদি কুষাণ যুগের শাসকদের সম্পর্কে। তারপরে প্রশ্ন দেখো, সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। সঙ্গম সাহিত্য স্টার দিইনি, কিন্তু তবু ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু। সঙ্গম সাহিত্য অবশ্যই পড়বে। সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও পড়ে রাখবে তোমরা, অবশ্যই পড়ে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, গান্ধার শিল্প মোস্ট ইম্পর্টেন্ট আসবেই। গান্ধার শিল্প মোস্ট ইম্পর্টেন্ট আসবে, অবশ্যই পড়ে যেতে হবে গান্ধার শিল্প সম্পর্কে, গান্ধার শিল্পরীতি সম্পর্কে। আর একটা ছিল, এটা মথুরা শিল্প রীতিও ছিল, প্রশ্নটা আমি দেইনি। যদি তোমরা সময় পাও বা সুযোগ হয় তোমাদের পড়ার, একবার চোখ বুলিয়ে নিও। তবে গান্ধার শিল্পটা মোস্ট ইম্পর্টেন্ট, গান্ধার শিল্পটাই তোমাদের আসবে, অবশ্যই আসবে। তাহলে গান্ধার শিল্পটাই পড়ে যেতে হবে ভালো করে। আর যেটা বললাম ওটা প্রশ্ন আমি দিইনি, যদিও একটু দেখে যেও। পরে প্রশ্ন দেখো, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য বা পার্থক্য লেখো। বৈসাদৃশ্য পার্থক্য একই বিষয়, সাদৃশ্যটা আমি দিয়ে দিচ্ছি, তবে বৈসাদৃশ্যটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে, সব ক্ষেত্রে বৈসাদৃশ্যটা, এটাও ইম্পর্টেন্ট। 3টা দিয়ে দিচ্ছি বৈসাদৃশ্য। তাহলে বৌদ্ধ আর জৈন ধর্মের মধ্যে যে বৈসাদৃশ্য ছিল সেটা লিখতে হবে। বৌদ্ধ ধর্ম কার? গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম, আর মহাবীরের জৈন ধর্ম। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক, আর মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবর্তক।
তাহলে এই দুটি ধর্ম যে আলাদা আলাদা ধর্ম দুজন প্রবর্তন করেছিলেন, সেই দুটি ধর্মের মধ্যে কি কি মিল ছিল আর কি কি অমিল ছিল, আচ্ছা সাদৃশ্য বৈসাদৃশ্য বা পার্থক্য পড়ে রাখতে হবে অবশ্যই, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এই প্রশ্নটা স্টার দিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আসবেই, মেহেরগড়ের উৎখননের গুরুত্ব ব্যাখ্যা করো। আসবেই, 100% আসবেই, খুব ভালো করে, খুব গুরুত্বপূর্ণ সহকারে এই প্রশ্নটা তোমরা অবশ্যই অবশ্যই পড়ে যাবে। মেহেরগড়ের উৎখননের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। তারপরে দেখো, বৈদিক যুগের সভা ও সমিতি সম্পর্কে লেখো। বৈদিক যুগের সভা সমিতি সম্পর্কে একটু পড়ে রেখো, হ্যাঁ এটা জাস্ট একটু পড়ে রাখবে অবশ্যই। বৈদিক যুগের সভা সমিতি সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের মূল নীতি সমূহ আলোচনা করো। বৌদ্ধ ধর্মের নীতিগুলি কি ছিল সেই সম্পর্কে আলোচনা করতে হবে, সেই সম্পর্কে লিখতে হবে। যদি আছে একটু পড়ে রাখো, জাস্ট এই প্রশ্নগুলো একটু পড়ে রাখবে। অষ্টাঙ্গিক মার্গ কি কি, অষ্টাঙ্গিক মার্গ পড়তে হবে অবশ্যই। স্টার আমি দিইনি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অষ্টাঙ্গিক মার্গ অবশ্যই পড়ে রাখবে, অবশ্যই অবশ্যই পড়ে রাখো অষ্টাঙ্গিক মার্গ, এটা অবশ্যই পড়ে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তারপরে দেখো, তারপরে প্রশ্ন, নবপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। একটু দেখে যেও এই প্রশ্ন দুটো, নবপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। প্রশ্ন আমি এই কটা দিয়েছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার দেখে নাও। যে প্রশ্নগুলো স্টার দিয়ে দিয়েছি অবশ্যই আসবে 5 নম্বরের জন্য, মিস হবে না। সেই প্রশ্নগুলো ভালো করে করে যাবে। হয়তো তোমাদের প্রস্তুতি অনেকটা আগিয়েছে, কিন্তু তবু আমি বলবো একবার তোমাদের কাজী স্যারের সাজেশনটা ফলো করো। সাজেশন ফলো করলে তোমরা 100% কমন পাবে, অন্য কোনো দিকে তোমাদের তাকাতে হবে না, আসবেই আসবে, শুধু পড়তে হবে তোমাদের। তাহলে বুঝতে পারলে 3 স্টার দিয়ে দিচ্ছি। যে প্রশ্নগুলো, ঋগ্বেদিক যুগে নারীর অবস্থান, ষোড়শ মহাজন পদ, চন্দ্রগুপ্ত মৌর্য, আদিকুষাণ শাসকদের সম্পর্কে, গান্ধার শিল্প, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, পার্থক্যটাই বেশি আসে, পার্থক্যটাই করে যাও ভালো করে। মেহেরগড়ের উৎখনন আসবে আসবে, মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ স্টার দিয়ে দিয়েছি। যে প্রশ্নগুলো সেইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতেই হবে, বাকিগুলো একটু চোখ বুলিয়ে যাবে। এর নিচের প্রশ্নগুলো স্টার দিইনি, এর মধ্যে অষ্টাঙ্গিক মার্গটা একটু করে যাও ভালো করে। সব প্রশ্নগুলো একটু চোখ বোলাবে, যে প্রশ্নগুলো স্টার দিয়ে দিলাম বেশি বেশি, সেই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্ব সহকারে পড়বে, একটা অক্ষরে যেন বাদ না যায়। ঠিক লাইন ধরে ধরে মুখস্থ করে রাখবে, তাহলে তোমরা দেখবে অসুবিধা হবে না, সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে অবশ্যই অবশ্যই। আর শেষে একটাই কথা, যে তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করে উৎসাহটা অবশ্যই বাড়াবে। কমেন্টে জানাবে আর কি ধরনের প্রশ্ন, মানে আর কি ধরনের ভিডিও তোমাদের দরকার, সেটাও তোমরা কমেন্টে বলতে পারো। আর যদি যে প্রশ্নগুলো আমি দিলাম এর উত্তর যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলেও বলবে, তখন আমি কি করব, হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদের দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারবে। প্রশ্নের উত্তরও একদম পুরো ফ্রি অফ কস্টেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে একটাই অনুরোধ করব, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, বা চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, সবার আগে যাতে এই ভিডিওটা পৌঁছে যায়। আর একটা অনুরোধ করব, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওর উপকার পেতে পারে। কারণ এই প্রশ্নগুলোই করলেই আর কিছু করাই লাগবে না, তাই বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের সহপাঠীদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর পরীক্ষার প্রস্তুতি নাও, এই বলে আজকের ভিডিওটা তোমাদের জন্য
এই পর্যন্তই শেষ করলাম।